নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা কেরান ভ্যালি থেকে বেরিয়ে বাঙ্গাস ভ্যালি হয়ে পৌঁছে যাচ্ছি টিতওয়াল। আর আজকের এই ব্লগে তোমাদের দেব টিতওয়াল যাওয়ার সম্পূর্ণ ইনফরমেশন, রাস্তা, পারমিট, থাকার ব্যবস্থা থেকে শুরু করে একেবারে এলওসির পাশের বাস্তব অভিজ্ঞতা। সঙ্গে দেখাবো খুব কাছ থেকে পাকিস্তানের ঘরবাড়ি, ওপারের মানুষের লাইফস্টাইল আর সীমান্ত এলাকার সেই অন্যরকম পরিবেশ। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকো, কারণ আজকের ব্লগে রয়েছে অনেক অজানা গল্প আর অসাধারণ কিছু দৃশ্য। কারালপোড়া পুলিশ স্টেশন থেকে পারমিশন নিয়ে চৌকিবালে এসেছি। চৌকিবালে ছিল ফার্স্ট এন্ট্রি পয়েন্ট। সেখানে আমাদের ডিটেলস জমা দিয়ে সঙ্গে গাড়ির এন্ট্রি করিয়ে এসে দাঁড়িয়েছি এই গ্রামটিতে। আজকে আমরা কেরান ভ্যালি ছেড়ে আবার কারালপোড়া পুলিশ স্টেশনে এসে পারমিট করিয়ে যাচ্ছি কারনা আর টিতওয়াল। এটাও হচ্ছে একটা পাকিস্তান বর্ডার। তো প্রত্যেক বর্ডারের জায়গাতে যেতে গেলেই পারমিট করাতে হয়। তো সব জায়গায় আমাদের এই রকম পারমিট করাতে হচ্ছে। এটা পুলিশ স্টেশন থেকে পারমিটটা করছে, আর এই পারমিটটার 8 কপি করে জেরক্স লাগছে, যেগুলো আর্মি চেক পয়েন্টে আমাদেরকে জমা দিতে হচ্ছে। প্রত্যেকটা আর্মি চেকপোস্টে আমাদের প্রায় আধ ঘন্টার উপরে টাইম লাগছে। প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে চেকিং হচ্ছে, এমনকি লাগেজ পর্যন্ত খুলে চেকিং করাতে হচ্ছে। তো তোমরা যারা বর্ডার এরিয়াতে আসবে তাদেরকে প্রথমেই বলি, তোমরা কিন্তু অবশ্যই পেশেন্স রাখবে আর আর্মিদের সাথে কোঅপারেট করবে, যাতে তোমাদের ডিটেলস চেকিং ওরা ভালোভাবে করতে পারে। নেক্সট থিং হচ্ছে +92 নাম্বার যদি মোবাইলে থাকে, সেই নাম্বার অবভিয়াসলি ডিলিট করে নিয়ে আসবে, কারণ এখানে আর্মি চেকপোস্টে যদি কোনো স্প্যাম বা কোনো ব্লক নাম্বারে +92 পাচ্ছে, তাহলে ওরা কিন্তু আরও বেশি করে সার্চ করছে। অ্যাকচুয়ালি +92টা পাকিস্তানের নাম্বার। আর হচ্ছে এখানে এসে কোনো রকম কিন্তু মোবাইল টাওয়ার নেটওয়ার্ক কিচ্ছু পাওয়া যাচ্ছে না। তো বর্ডার এরিয়াগুলোতে এটাও মাথায় রেখে আসতে হবে যে এখানে কিন্তু কোনো রকম কোনো নেটওয়ার্ক নেই। নেক্সট এক্সপিরিয়েন্স যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে, তোমাদের রাস্তাতে 50 কিলোমিটার 60 কিলোমিটার রাস্তা কোনো রকম দোকানপত্র খাওয়ার দাওয়ার কিছু নেই। তো কারালপোড়া থেকে তোমরা খাওয়ার দাওয়ার লোড করে নেবে নিজেদের গাড়িতে, আর চেষ্টা করবে জল, মেডিসিন আর স্ন্যাক্স, ছোটোখাটো কিছু খাওয়ার সঙ্গে রাখতে, কারণ 50-60 কিলোমিটার রাস্তা কিন্তু কিচ্ছু পাওয়া যাবে না। এইগুলো হচ্ছে আমাদের মেন এক্সপিরিয়েন্স, যেগুলো আমরা কেরান ভ্যালিতে করে এসেছি। তাই জন্য আজকে কারালপোড়াতে নেমে আগে আমরা গাড়িতে সব খাওয়ার জল লোড করে নিয়েছি। আর অত্যন্ত জরুরি যেটা হচ্ছে মেডিসিন সঙ্গে রাখা। দূর দূরান্ত পর্যন্ত কোনো রকম মেডিসিন শপ বা হসপিটাল কিন্তু আমাদের চোখে পড়েনি, তাই এমার্জেন্সি মেডিসিন সবসময় কিন্তু নিজেদের সঙ্গে ক্যারি করাটা আমার মনে হয় বেটার হবে। আর বিশেষ কিছু এখনই বলছি না, চলো যেমন যেমন টিতওয়ালের দিকে এগাবো তেমন তেমন তোমাদের সাথে সবকিছু আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকবো। চলো আমার সঙ্গে থাকো আর সব ব্লগগুলোকে দেখতে থাকো। শুরু হলো আবারও পথ চলা, এক পাহাড় থেকে আরেক পাহাড়ের দিকে। আর যতই পাহাড়ের চূড়ায় উঠছি, ততই যেন বদলে যাচ্ছে প্রকৃতির রূপ। কখনো মেঘ ছুঁয়ে যাওয়া রাস্তা, কখনো গভীর উপত্যকা, আর তার মাঝেই লুকিয়ে আছে এক অদ্ভুত রোমাঞ্চ আর হালকা ভয়। শুরু হয়ে গেছে রাস্তার দুধারে বরফের চাদর। আর শুধু দেখো রাস্তাগুলো কতটা সরু। সেই সরু পাহাড়ি রাস্তা দিয়েই সুজয় অনায়াসে গাড়ি চালিয়ে এগিয়ে চলেছে। অ্যাডভেঞ্চার তো ভরপুর হচ্ছে, কিন্তু মনের ভেতর কোথাও একটা অদ্ভুত ভয়ও কাজ করছে, কারণ পাহাড়ের সৌন্দর্য যতটা মুগ্ধ করে, ঠিক ততটাই কখনো কখনো ভয়ও ধরিয়ে দেয়। তবে কালকের তুলনায় আজকের রাস্তা অনেকটাই ভালো। রাস্তা সরু হলেও দুটো গাড়ি সহজেই পাশ কাটিয়ে যাওয়ার মতো জায়গা রয়েছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো পুরো রাস্তাটাই বেশ মসৃণ।
তাই পাহাড়ি রাস্তার অ্যাডভেঞ্চারের সঙ্গে আজ ড্রাইভটাও বেশ কমফোর্টেবল লাগছে। একটা পাশে শুকনো রুক্ষ পাহাড় আর একটা পাশে সাদা বরফে মোড়া পাহাড়। প্রকৃতির কি অদ্ভুত কম্বিনেশন। একই রাস্তার দুপাশে যেন দুই আলাদা ঋতুর দেখা মিলছে। দাঁড়িয়ে আছি এখন তিতওয়াল যাওয়ার রাস্তায়। রাস্তাটা জাস্ট টার্ন নিয়েছি আর এরকম বিউটি শুরু হয়ে গেছে। বিশ্বাস করো, এখনো অবধি বিশ্বাস করতে পারছি না যে ওয়েস্ট বেঙ্গল থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে পাকিস্তান বর্ডার। দাঁড়িয়ে আছি আমার ধন্যর জন্য। থ্যাঙ্কস টু মাই ধন্য, আর থ্যাঙ্কস টু মিস্টার সুজয় ঠাকুর যে আমাদেরকে এইভাবে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। ভীষণ 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 খুশি আমরা। অসাম। আর এই ভার্জিন বিউটি এখনো অবধি অনেকটাই আনএক্সপ্লোরড ভ্যালি। এগুলো তোমরা সবাই চেষ্টা করো এই সব জায়গাগুলোকে বেশি বেশি করে এক্সপ্লোর করার, কাশ্মীর ট্যুরিজমকে বাড়ানো, কারণ আমাদের ভূস্বর্গ এখনো এখানেই আছে। তাতে যে যাই করে নিক, কাশ্মীর আমার, গর্ব করে বলছি, জয় হিন্দ, কাশ্মীর আমার। শুধু সামনের রাস্তাগুলো দেখো, যত টপের দিকে এগোচ্ছি রাস্তা ততই আস্তে আস্তে আরো কঠিন হয়ে উঠছে। কোথাও কোথাও আবার বরফ গলে রাস্তা ভিজে গেছে, আর সেই জায়গাগুলোতেই গাড়ি হালকা স্কিড করছে। এই মুহূর্তগুলোতেই একটু ভয় কাজ করছে বটে, কিন্তু বাকি পুরো জার্নিটা একদম ফুল অন অ্যাডভেঞ্চারে ভরা। আবারও গাড়ি থামালাম এই ব্রিথ টেকিং ভিউটা দেখার জন্য। জানি না আজ আমরা কতক্ষণে তিতওয়াল পৌঁছাতে পারবো, কিন্তু এই দৃশ্যগুলো যেন চোখ থেকে সরছেই না। চারপাশে শুধু বরফে মোড়া পাহাড় আর অসাধারণ নীরবতা। প্রতিটা জায়গাতেই মনে হচ্ছে একটু দাঁড়াই আর এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে নিয়ে যাই। চলে এসেছি একেবারে পাহাড়ের টপে, কারনা টপ। দাঁড়িয়ে আছি কারনায়, দ্য আনএক্সপ্লোরড ভ্যালি অফ কাশ্মীর। উঠে চলে এসেছি একদম পাহাড়ের টপে। এবার যাবো এখান থেকে তিতওয়াল আর কারনার ভিউ দেখো। কোনো ভাষা নেই বলার, এটা সত্যি ভূস্বর্গ, যেটাকে আমরা চোখে মনে প্রাণে এনজয় করছি। কারনা টপে আমাদের আর্মি চেকিং শেষ হলো। এটাই ছিল পুরো রাস্তায় সবচেয়ে বড় আর্মি চেকিং এর চেকপোস্ট। সমস্ত লাগেজ খুলে গাড়ি ডগ সার্চ করানো হলো, তারপরেই আবার এগুলোর পারমিশন দেওয়া হয়েছে। আর ওখান থেকে বারবারই বলে দেওয়া হয়েছে আমাদের পারমিট শুধুমাত্র একদিনের জন্য। তাই কাল ঠিক এই সময়ের মধ্যেই যেন ফিরে আসি আমরা। সীমান্ত এলাকায় নিয়ম যে কতটা কড়া সেটা এখানে এলে সত্যিই অনুভব করা যায়। বরফের পাহাড় ছেড়ে এবার শুরু হলো আমাদের নিচের দিকে নামা। যেতে হবে নিচে ভ্যালিতে। চলে এসেছি আমরা একেবারে নিচে তাংধার ভিলেজে। তবে এখানে আমাদের একটা কাণ্ড হয়েছে। আমরা এই জায়গাটা পেরিয়ে চলে গিয়েছিলাম, আমাদের মনেই ছিল না যেখানে লাস্ট যে আমাদের পারমিটটা আছে সেটাতে তাংধার পুলিশ স্টেশন থেকে স্ট্যাম্প মারাতে হবে। চলে গিয়েছিলাম আমরা একদম
টিতওয়ালের এন্ট্রি পয়েন্ট, যেখানে লাস্ট আর্মি চেকপোস্ট। সেখান থেকে আমাদেরকে বলল যেহেতু আমরা পুলিশ স্টেশনের স্ট্যাম্প মারিয়ে আসিনি, তাই আবার 20 কিলোমিটার ব্যাক করে আমাদেরকে তাংধার ভিলেজে এসে এখানে পুলিশ স্টেশন থেকে স্ট্যাম্প মারিয়ে আনতে হবে। আমরা অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু বলল না, এটা আমাদের নিয়ম, কারণ পুলিশ স্টেশনেও আপনাদের একটা এন্ট্রি থাকা দরকার, কারণ বর্ডার এরিয়া ভীষণই সেন্সিটিভ। ঠিক আছে, নিজেদের সেফটি সিকিউরিটির জন্যই আবার আমরা ব্যাক করে এসেছিলাম তাংধার ভিলেজে। এখান থেকে পুলিশ স্টেশনে স্ট্যাম্প লাগিয়ে আবার এগোচ্ছি আমরা টিতওয়ালের দিকে। প্রচুর চ্যালেঞ্জিং রোডস ছিল, তবে কালকে কেরান ভ্যালি থেকে রোডস অনেক ভালো। পৌঁছে গেছি আমরা একদম লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, টিতওয়াল। আর এইখানে আছে হচ্ছে মা সারদা পীঠ। বিশ্বাস করা যায়, কাশ্মীরের মতো জায়গায় পাকিস্তান বর্ডারে আমাদের মা সারদা পীঠ। গর্বে বুকটা ফেটে যাচ্ছে সত্যি। দেখো, দেখাই মা সারদা পীঠটা। এখনই মন্দির বন্ধ হয়ে যাবে, কাল সকালে আমরা প্রণাম করতে যাব। এটা এখন মায়ের লাস্ট পুজো চল। আর এই দেখো, ছাদ থেকে দেখাচ্ছি তোমাদেরকে মায়ের মন্দির। এই দেখো, শারদা মাতা মন্দির। সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা যে গেস্ট হাউসটাতে আছি তার নাম হচ্ছে বিলাল গেস্ট হাউস। পেছনটা পুরোটা পাকিস্তান। কালকে যে নীলাম ভ্যালি থেকে আমরা ঘরগুলো জুম করে দেখছিলাম, সেগুলোর একদম ক্লোজে দাঁড়িয়েছি আমরা। এই দেখো, পুরোটা হচ্ছে পাকিস্তান। এত সুন্দর ভিউ বোধহয় আর এখানে কোনো গেস্ট হাউস থেকে আসবে না। দেখো, এটা আমাদের ইন্ডিয়া, এই পাহাড়টা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এই হচ্ছে আমাদের সারদা মা মন্দির, আর এই ঘুরে গেলেই এখান থেকে শুরু হয়ে যাচ্ছে পাকিস্তান। পুরো বর্ডারে ওদের ঘরে দাঁড়িয়েছি। আর্মি প্লাস পুলিশ দুজনেই এই গেস্ট হাউসের বাইরে বসে আছে। এতটা সেফটি সিকিউরিটির সাথে আমরা এই জায়গায় আছি। তো অবভিয়াসলি তোমাদেরকে বলতে চাইবো, নিশ্চয়ই নিশ্চয়ই এইসব জায়গাগুলোকে এক্সপ্লোর করো, কোনো ভয় কোথাও নেই। আর জাস্ট গ্রিন মিডোজটা দেখো, ছাদ থেকে দেখাই তোমাদের গ্রিন মিডোজটা। ওইখানটাতে আমার গাড়িটা দাঁড়িয়ে আছে। আমি চলে এসেছি এখন ছাদে। আর ইন্ডিয়ান আর্মি প্লাস জেকে পুলিশ দুটোই বসে আছে একদম আমাদের দরজায়। সারা রাত ওনারা এখানেই থাকবেন। আমাদেরকে আর্মি ক্যাম্প থেকেই এই বিলাল গেস্ট হাউসের অ্যাড্রেসটা দিল, বললো সারা রাত ওখানে আর্মি বসে থাকে, তোমরা এই গেস্ট হাউসটাতেই যাও। আর গেস্ট হাউসটাও ততটাই সুন্দর। চলো নিচে গিয়ে ঘুরে দেখাবো তোমাদেরকে গেস্ট হাউসটাও। জয় মা। এসেছি এখন আমরা ছাদে, আর এখান থেকেই দেখা যাচ্ছে পাকিস্তান। কালকেও আমরা বর্ডার এরিয়াতেই ছিলাম, কিন্তু আজকের মতো এতটা কাছ থেকে পাকিস্তান দেখিনি। কাল যে ঘরবাড়িগুলো জুম করে দেখাচ্ছিলাম, আজ সেগুলো একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। রাস্তাঘাট, মানুষের চলাফেরা সবকিছুই চোখে পড়ছে পরিষ্কারভাবে। তো এসো, তোমাদেরও দেখাই সীমান্তের ওপারের সেই অন্যরকম দৃশ্য, ওদের ঘরবাড়ি, চারপাশের পরিবেশ, আর সীমান্তের ঠিক ওপারে কেমন ভাবে চলছে দৈনন্দিন জীবন। আর এই দেখো, দেখা যাচ্ছে পাশাপাশি পিওকে আর পাকিস্তানের দুটি ফ্ল্যাগ। এখানটাতে লেখা আছে গ্রেটনেস ফর আল্লাহ। সবই একেবারে স্পষ্টভাবে চোখে ধরা দিচ্ছে। পাকিস্তানের নীলাম ডিস্ট্রিক্টটা দেখে সত্যিই বেশ ডেভেলপড মনে হচ্ছে। কাল আমরা যেখানটায় ছিলাম সেখান থেকে আজকের টিতওয়াল পর্যন্ত ওদের ডাইরেক্ট রোডওয়েজ কানেক্টিভিটি রয়েছে, ফলে ওরা মাত্র 15 মিনিটেই নীলাম ভ্যালি থেকে টিতওয়াল পৌঁছে যেতে পারে। আর আমাদের ক্ষেত্রে একই জায়গা পৌঁছাতে অনেকটা ঘুরপথ, প্রায় 70 কিলোমিটারের বেশি রাস্তা ঘুরে আসতে হয়েছে। তাই কম্প্যারেটিভলি দেখলে ওপারের নীলাম ডিস্ট্রিক্টটা বেশ ভালোভাবেই ডেভেলপ মনে হচ্ছে। আমি চাইবো আমাদের এই দিকটাও খুব তাড়াতাড়ি আরো ডেভেলপ হয়ে উঠুক, যাতে ভবিষ্যতে আরো বেশি টুরিস্ট এই অসাধারণ জায়গাগুলোতে
ঘুরতে আসতে পারেন। মানুষের মনে যে অজানা ভয় বা দ্বিধা আছে সেগুলো ধীরে ধীরে কেটে যাক, কারণ প্রকৃতির এত সুন্দর রূপ, পাহাড়, নদী আর বর্ডার এলাকার এই অনন্য অভিজ্ঞতা সবকিছুই সত্যি কাছ থেকে অনুভব করার মতো। একদিন যেন সবাই নির্ভয়ে আনন্দে এই রকম সুন্দর ভ্যালিগুলো ঘুরে উপভোগ করতে পারে। বর্ডার এরিয়ার জীবন সত্যিই খুব কঠিন। এখানকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া, তাই লোকাল মানুষদেরও নানা নিয়মের মধ্যেই থাকতে হয়। চেকপোস্টে আমাদের গাড়ি যে পরিমাণ চেকিং হচ্ছিল, স্থানীয়দের ক্ষেত্রে সেটা আরও অনেক বেশি। নিরাপত্তার কারণে প্রতিটা চলাফেরা, বাইরে যাওয়া বা গুরুত্বপূর্ণ তথ্য খুব নজরদারির মধ্যেই থাকে। এখানকার মানুষের জীবনটা অনেকটাই সীমাবদ্ধ এই ছোট্ট এলাকাগুলোর মধ্যেই। স্কুল, বাজার, পড়াশোনা সব কিছু লোকালভাবেই গড়ে উঠেছে। বাইরের কোথাও যেতে হলেও নিয়ম মেনে অনুমতি নিতে হয়। আমরা যে গেস্ট হাউসে ছিলাম, ওখানকার মানুষদের কাছ থেকেই শুনছিলাম সীমান্তের ওপারে আত্মীয়দের বাড়ি চোখে দেখা গেলেও যোগাযোগ করা কতটা কঠিন। তবুও এত কিছুর মধ্যেও এখানকার মানুষদের মধ্যে নিজের দেশ আর নিজের মাটির প্রতি আলাদা টান আছে। আমার মনে হয় সীমান্ত এলাকার মানুষদের আরও সুযোগ সুবিধা, শিক্ষা, পর্যটন আর উন্নয়নের সঙ্গে যুক্ত করা খুব দরকার, কারণ ভালোবাসা, শান্তি আর উন্নতি এগুলোই শেষ পর্যন্ত মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসে। ছাদ থেকে পুরো গ্রামটার দিকে তাকিয়ে থাকলে একটা আলাদা বাস্তব ছবি চোখে পড়ে। প্রায় সব ঘরই একই রকম, ছোট ছোট টিনের চালের বাড়ি। এখানে পর্যটনের উপরেই অনেকটা মানুষের জীবিকা নির্ভর করে। একটা ছোট্ট লোকাল প্রাইমারি স্কুল রয়েছে, সেখানেই বাচ্চারা পড়াশোনা শুরু করে। এরপর উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে হয়। আমরা যে বিলাল গেস্ট হাউসে আছি, তার মালিক নিজেই ওই প্রাইমারি স্কুলের শিক্ষক। ওনার দুই ছেলের একজন ম্যাথ নিয়ে এমএসসি করছে আর একজন কেমিস্ট্রিতে এমএসসি শেষ করেছে। শুনে সত্যিই ভালো লাগলো যে পড়াশোনার ইচ্ছা এখানে যথেষ্ট আছে, কিন্তু বড় সমস্যা হলো সুযোগ সুবিধা। হায়ার স্টাডিজের জন্য শ্রীনগরে গিয়ে দীর্ঘদিন থেকে পড়াশোনা করতে হয়, যা অনেক পরিবারের পক্ষেই কঠিন হয়ে দাঁড়ায়। আর সীমান্তের ওপারের উন্নত ঘরবাড়িগুলো চোখে পড়লে এখানকার মানুষের মনেও একটা আক্ষেপ কাজ করে। তবে আমার মনে হয় ধীরে ধীরে এই দিকেও উন্নয়ন বাড়ুক, আরও শিক্ষা, পর্যটন আর সুযোগ তৈরি হোক, কারণ এই পাহাড়ি মানুষগুলোর স্বপ্ন আর পরিশ্রম সত্যিই অনেক বড়। সন্ধ্যা নামা শুরু হয়েছে, আর এবার সামনে ধীরে ধীরে জ্বলে উঠছে পিওকের নাইট ভিউ। পুরো পাহাড়টাই যেন ছোট ছোট আলোয় আলোকিত হয়ে উঠেছে। দূর থেকে দেখলে মনে হচ্ছে পাহাড়ের গায়ে অসংখ্য তারা জ্বলে আছে। হয়তো আমাদের এই দিকটাকেও ওপার থেকে ঠিক একইভাবে দেখা যায়। আলোয় মোড়া একটা পাহাড়, একদম শান্ত আর সুন্দর। সন্ধে নামতেই ছাদে বসে শুরু হয়ে গেছে আমাদের ম্যাগি বানানো। ম্যাগি আমাদের সবারই ভীষণ পছন্দের, তাই ট্রিপ মানেই একবার ম্যাগি মাস্ট। কিন্তু এখানকার এক্সপিরিয়েন্সটা একেবারে অন্যরকম। মোবাইলের টর্চ জ্বালিয়ে ম্যাগি বানাতে হচ্ছে, কারণ এখানে সন্ধে 6টার পর বাইরে আলো জ্বালানোর উপর কড়া নিয়ম রয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তার কারণে অনেক জায়গাতেই বাইরের আলো সীমিত রাখা হয়, যাতে সেনাবাহিনীর অবস্থান বা গুরুত্বপূর্ণ এলাকা দূর থেকে সহজে বোঝা না যায়। আর সেই অদ্ভুত নীরবতা, চারপাশে পাহাড়
আর অন্ধকারের মধ্যে মোবাইলের আলোয় বসে ম্যাগি বানানোর এই মুহূর্তটা সত্যি একদম আলাদা একটা অ্যাডভেঞ্চারের অনুভূতি দিচ্ছে। চলো এখন আমরা ম্যাগি এনজয় করি। এখন বেশ অনেকক্ষণ থাকবো ছাদে, তারপর নিচে নামবো। বর্ডার এরিয়ার জীবনটাকে কাছ থেকে অনুভব করার চেষ্টা করছি। আমাদের হাসি মজা আর আড্ডার মধ্যেও বারবার একটাই কথা ঘুরে ফিরে আসছে, এখানকার মানুষের জীবনটা সত্যিই কতটা কঠিন। তবুও তার মধ্যে বাচ্চারা পড়াশোনা করছে, নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে, চাকরির জন্য চেষ্টা করছে। স্বপ্নগুলো আমাদের মতোই, ইচ্ছেগুলো একেবারে একই, শুধু সুযোগ সুবিধার দিক থেকে অনেকটাই পিছিয়ে। তাই এই জায়গাগুলো ঘুরতে এসে শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, মানুষের লড়াই আর জীবনটাকেও নতুনভাবে অনুভব করছি। রেডি হয়ে গেছে আমাদের ডিনারে নিয়েছিলাম ভাত, ডাল, আলু চোখা, সঙ্গে নিয়েছিলাম রুটি আর চিকেন। এই দিয়ে আজকে আমরা জমিয়ে ডিনার করব। ডিনারটা আমাদের চয়েসে আমরা বলে দিয়েছিলাম। বাড়ির মহিলারাই ডিনার বানাচ্ছেন আর ততটাই সুস্বাদু খাবার দাবার। ডিনার সেরে একবার হালকা করে লাইটটা জ্বালিয়ে আমি আর পালু বাইরে এলাম বাইরের পরিবেশটা দেখার জন্য। সঙ্গে সঙ্গে আর্মি বললেন লাইটটা নিভিয়ে দিন, পুরো অন্ধকার চারিপাশটা। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।